আওয়ামী লীগ কি খুব দ্রুতই ফিরে আসছে? এই প্রশ্নটা খুব স্বাভাবিক। আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু সেই আশাটা কত দ্রুত হবে এটি হলো আলোচনা। যদিও এটা শুনলে এনসিপি হয়তো খুব মন খারাপ করবে, জামাতও মন খারাপ করতে পারে, কারণ তারা তো চাচ্ছে যে আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে কখনোই না আসুক। আমার মনে আছে একবার একটা টক শোতে আমি গিয়েছিলাম, সেখানে আমার সঙ্গে এনসিপির একজন নেতা বসেছিল এবং তার মূল আমার বিরুদ্ধে অভিযোগটা ছিল যে আমি এবং আমাদের মতো কিছু লোক নাকি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছি। তো আমি কেবল তখন বলেছিলাম, ভাই দেখেন, আমি একটা ক্ষুদ্র মানুষ, আওয়ামী লীগের মধ্যে একটা বড় দলকে আমার কেন প্রাসঙ্গিক করে তুলতে হবে, এবং সেই ক্ষমতা এবং সেই যোগ্যতা তো আমার নেই। আওয়ামী লীগ রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সব সময়ই প্রাসঙ্গিক, মানে যখন আপনি বলছেন তখনও প্রাসঙ্গিক এবং আগামীতে আরও প্রাসঙ্গিক হবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ ছোটোখাটো কোনো দল তো না রে ভাই। আওয়ামী লীগের সঙ্গে এনসিপির লোকজন বলতেছে, কিন্তু তাদের নিজেদের প্রাসঙ্গিকতা নিয়ে হয়তো আগামীতে 5-10 বছর পরে প্রশ্ন উঠতে পারে। কিন্তু আওয়ামী লীগ এত বড় একটা দল, এটা যদি ক্ষয়িষ্ণু হয়, যদি ক্ষয়ে যেতে থাকে, তাও কয়েক দশক লাগবে, এটাই রিয়েলিটি। তো এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগকে গায়ের জোরে আওয়ামী লীগের যারা দায়িত্ব ছিলেন, শেখ হাসিনা সহ অন্য যারা দায়িত্ব ছিলেন, তারা অনেক অপকর্ম করেছেন, অনেক অন্যায় করেছেন, জাতির প্রতি অনেক অত্যাচার করেছেন বলে আমি বলবো, এবং আওয়ামী লীগের ক্ষতিও তারা অনেক করেছেন। আওয়ামী লীগের যদি কোনো ক্ষতি, সবচেয়ে বড় ক্ষতিটা কেউ করে থাকে, তাহলে শেখ হাসিনার সঙ্গে যে নেতৃবৃন্দ ছিলেন তারাই করেছেন। এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যেও ক্ষোভ আছে, তারাও হয়তো এদেরকে, এই নেতৃত্বকে অপছন্দ করে। কিন্তু তার মানে আওয়ামী লীগ দল হিসাবেই নিশ্চিহ্ন হয়ে যাবে এবং কখনোই এই দেশের রাজনীতিতে আসতে পারবে না, প্রাসঙ্গিক হবে না, এরকম যদি কেউ ভাবে, সে ভেবে মনে মনে আনন্দ পেতে পারে, এছাড়া এর থেকে আর কোনো লাভ হবে না। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, আওয়ামী লীগ কি শিগগিরই ফিরে আসছে এটা মনে হচ্ছে, এবং একাধিক মিডিয়া লিখেছে যে ঈদের পরে হয়তো আওয়ামী লীগ ফিরে আসবে। আমার ধারণা আওয়ামী লীগের ফেরাটা অবশ্যম্ভাবী, অবধারিত, এটা ফিরবেই তারা। কারণ এদেশে আওয়ামী লীগের প্রত্যাবর্তনটা বিলম্বিত হতে পারত, আরও অনেক বিলম্বিত হতে পারত, যদি ডক্টর ইউনূস কিছু মূর্খের মতো কিছু আচরণ না করতেন। এবং সেই মূর্খের মতো আচরণগুলির প্রধান আচরণটা হলো যে আওয়ামী লীগের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, গ্রামাঞ্চলে আওয়ামী লীগের নেতা, ছোটোখাটো আওয়ামী লীগের সমর্থকদের উপর মব পরিচালিত করা, এবং সবশেষ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত করে দেওয়া। এই প্রত্যেকটা কাজ করার মাধ্যমে তাদের মেধা তাদেরকে বলেছে যে আমরা লাভ করছি, বাস্তবতা হলো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আওয়ামী লীগ আরও বেশি জনপ্রিয় হয়েছে। এই দেশের মানুষের একটা স্বাভাবিক, একটা সাধারণ মনস্তত্ত্ব আছে। সেই মনস্তত্ত্বটা হলো, তারা সবসময় অত্যাচারিতের পক্ষে কাজ করে। তাদের চিন্তা, তাদের ভালোবাসা, তাদের সহানুভূতি সবসময় যে মার খায় তার প্রতি থাকে। হয়তো সে মুখের উপর প্রতিবাদ করতে পারে না, কিন্তু মনে মনে ভাবে, আহা, এই লোকটাকে কেন মারছে না, এটা ভাবে। যে জিনিসটা নেপালে হয়েছিল, আমি সেটাই বলেছিলাম যে একটা রাজনৈতিক দলকে যদি প্রত্যাখ্যান করতে হয়, সেই প্রত্যাখ্যানের দায়িত্বটা দিতে হবে জনগণকে। জনগণ ঠিক করবে তারা কাকে চায়, কাকে চায় না। যেটা নেপালে হয়েছে, নেপালে যারা এতদিন ক্ষমতায় ছিল, এই কমিউনিস্ট বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, মাওবাদীরা বলেন, অথবা নেপালি কংগ্রেস বলেন, তাদের সবার ভরাডুবি হয়েছে। একেবারে নতুন একটা দল তারা কিন্তু উঠে এসেছে। তাদেরকে ভরাডুবি কে করিয়েছে? সরকার না। সরকার একদিনের জন্য তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত করে নাই। তারা সবাই প্রচারণা চালিয়েছে তাদের মতো করে। আর এই জেনজি সাপোর্টেড যে পার্টি, তারা করেছে তাদের মতো করে। জনগণ পরিবর্তনটা চেয়েছে, জনগণ তাদের অপকর্মের জন্য তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এই সুযোগটা আমাদের দেশের জনগণকে দেওয়া উচিত ছিল। সেই সুযোগটা না দিয়ে ডক্টর ইউনূসের সরকার যারা আছেন এবং তাদের সঙ্গে যারা তরুণ যারা ছিলেন, তার সঙ্গে জামাত, এই লোকগুলি একটা স্থূল বুদ্ধির পরিচয় দিয়ে আওয়ামী লীগকে গায়ের জোরে কার্যক্রম স্থগিত করেছে। লাভ কি হয়েছে? লাভ হবে না।
আগামীতে আওয়ামী লীগ ফিরে আসবে কী হবে সেটাও বলি। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন কিন্তু হবে। স্থানীয় সরকার নির্বাচন কি এবার দলীয় প্রতীকে হবে? আগে কি হতো? আগে স্থানীয় সরকার নির্বাচনের একটা পদে, মানে মেয়র পদ অথবা চেয়ারম্যান পদ, এই পদটাকে তারা দলীয়ভাবে করতো, মানে প্রতীক থাকতো, দলীয় প্রতীক থাকতো। আমি মনে করি এটা ভুল, এবং এই ভুলের খেসারত কিন্তু আওয়ামী লীগ দিয়েছে। এটা আওয়ামী লীগই প্রবর্তন করেছিল, আওয়ামী লীগ এই ভুলের খেসারত দিয়েছে। আর কাউন্সিলর, মেম্বার অথবা কমিশনার যারা আছে তাদের নির্বাচনটা হয় নির্দলীয়ভাবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা সমস্ত মেয়র, মানে পৌরসভার মেয়র এবং কাউন্সিলর এবং কমিশনার এবং সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর সব পদগুলোকে বাতিল করে দিয়েছে। এটা আমি মনে করি একটা অন্যায় করেছে। যাই হোক, তারা করেছে। করার পর তারপর তারা সেগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। এই প্রশাসক কারা ছিল? বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তারা ছিল। এর বিপরীতে এই সরকার দায়িত্ব নিয়ে প্রথমে যে কাজটা করেছে, সেই প্রশাসকগুলিকে সরিয়ে নতুন প্রশাসক নিয়োগ করেছে। এরা কাকে করেছে? বিএনপি পন্থী লোকজনকে করেছে, বিএনপির লোকজনকে, বিএনপির দলের নেতাদেরকে এই সিটি কর্পোরেশনে। এরই মধ্যে দেশের 12টা সিটি কর্পোরেশনের মধ্যে 11টাতে তারা তাদের দলের লোককে মেয়র হিসেবে নিয়োগ দিয়েছে। আর আরেকটা সিটি কর্পোরেশন, যেটা নাকি চিটাং সিটি কর্পোরেশন, সেখানে আদালতের আদেশের মাধ্যমে তার যে লোকটা মেয়র হিসেবে আছেন উনিও তাদের দলের লোকই আছেন, বিএনপি করতেন উনি এক সময়। তো তার মানে সবগুলো সিটি কর্পোরেশন বিএনপি কিন্তু একভাবে দলীয়ভাবে দখল করেছে। আমার বিবেচনায় ঠিক হয়নি। তারা হয়তো ভেবেছে আমি দখল করলাম, তারপরে 6 মাস 1 বছর পরে আমি হয়তো নির্বাচন দেবো, আমি গুছিয়ে নেই। এই যে গোছানোটা আছে না, এই গোছানোটা আপনাদের জন্য বুমেরাং হবে। আমি এটা কালকেও বলেছি, আজকে আবারও বলি, বুমেরাং হবে। আমি আজকে আবার দেখলাম দেশের 42টা জেলা পরিষদে তারা প্রশাসক নিয়োগ করেছে, এবং বলা বাহুল্য এগুলোতেও সব দলীয় লোক কিন্তু তাদের দলের লোকজনকে নিয়োগ করেছে। এবং যারা এমপি ইলেকশনে হেরেছে তাদেরকে এনে জেলা প্রশাসনে, জেলা পরিষদের প্রশাসক বানিয়েছে। আমি মনে করি এগুলো বুমেরাং হবে। তারপরে বিএনপি তাদের রাজনীতি তাদের মতো করে করবে, এবং এটা ফেরানোর জন্য শেষ পর্যন্ত নির্বাচনে কারচুপি করবে কিনা আমি জানি না, তবে সে আশঙ্কা আমি কিন্তু দেখতে পাচ্ছি। যদি সেরকম কিছু হয় তার পরিণতিও বিএনপিকেই ভোগ করতে হবে। আমি জানি না কী হবে। যাই হোক, আমরা অপেক্ষা করি। আমরা আশা করব যারা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারা ওখানে যে ভালো ভালো কাজ করবেন, এবং ভালো কাজ করার মাধ্যমে জনগণ তাদের প্রতি আকৃষ্ট হবে, জনগণ তাদেরকে ভালোবাসবে, এবং সেই ভালোবাসাজনিত কারণে তারা অনেক ভোটের ব্যবধানে জিতে আসবে। বিএনপির এই যে পরিকল্পনা, এই পরিকল্পনা হোক, এটা ভালো খারাপ না, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। একজন যে জিতলেই হলো, আমরা একজন ভালো লোককেই চাই। কিন্তু দেখা যাবে কি, যদি এগুলো দলীয় প্রতীকে না হয় তাহলে কিন্তু আপনি এখানে আওয়ামী লীগকে পাবেন। আওয়ামী লীগ হয়তো প্রথমে মেয়র পদে খুব ভালো করবে না, দিতেও চাইবে না, তারা হয়তো ওই পদে যাবেও না। যদি নির্দলীয় হয় তারা নির্দলীয়ভাবে তাদের দলের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে তারা কমিশনার অথবা কাউন্সিলর অথবা মেম্বার পদে তারা মনোনয়ন দেবে, এবং তাদের মধ্যে অনেকেই পাশ করে আসবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এখন বলবেন আমার এই কথার ভিত্তি কি? আমি ভিত্তিগুলি বলি। দেখেন, সারা দেশে এই যে আইনজীবীরা আছে না, আইনজীবীদের একটা সমিতি আছে, আইনজীবী সমিতি। দেশে 74টা আইনজীবী সমিতি আছে সারা দেশে, বিভিন্ন জেলায়, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এরকম জায়গা আছে। এগুলোতে এরই মধ্যে নির্বাচন শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের পতনের পর প্রায় 14টা আইনজীবী সমিতির কিন্তু নির্বাচন হয়েছে। প্রথম দিকে ভালো করেনি, এখন কিন্তু ধীরে ধীরে আওয়ামী লীগের লোকজন এই নির্বাচনগুলিতে ভালো করতেছে। আমি দু একটা উদাহরণ দিয়ে বলি। গত 28শে ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে। সেখানে 17টা পদের মধ্যে 7টাতে জিতেছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। 17টার মধ্যে 7টা। তারা সভাপতি সেক্রেটারিতে জিতে নাই, ওগুলোতে বিএনপি এবং জামাত জিতেছে। কিন্তু অন্যান্য পদের মধ্যে 17টার মধ্যে 7টাই জিতছে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের সমর্থিত লোক যারা। এর আগে 18 তারিখে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি যে নির্বাচন হয়েছে, সেখানেও আওয়ামী প্যানেলের, মানে আওয়ামী প্যানেল ঠিক না, আওয়ামী সমর্থিত প্যানেল থেকে 9টা পদে জয়ী হয়েছে। তার আগে 26শে জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনেও
মানে সভাপতি সহ 10টি পদ পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। তাহলে এটা খুব স্বাভাবিক। এছাড়া আপনার লক্ষ্মীপুরেও এরকম জেলা আইনজীবী সমিতিতে 8টা পদ পেয়েছে তারা, চাঁপাইনবাবগঞ্জেও 6টা পদ তারা পেয়েছে। কিন্তু তো এভাবে কিন্তু চলতে থাকবে আগামীতে, এই ধারাটা অব্যাহত থাকবে। এবং এরই ধারাবাহিকতায় আগামী মে মাসের মাঝামাঝি 13-14 তারিখে মে মাসের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হবে। আপনারা দেখবেন সেখানেও আওয়ামী সমর্থিত আইনজীবীদের একটা বড় অংশ পাশ করে আসবে। এমনকি এটাও বলা যায় সভাপতি সেক্রেটারি পদে হয়তো বা আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকবে না, কিন্তু যারাই প্রার্থী থাকবে তাদেরকে জেতার জন্য আওয়ামী লীগের সমর্থিত যারা আইনজীবী আছে তাদের সমর্থন নিতে হতে পারে। এতে অবাক হওয়ার কিছু নাই, কিন্তু নাই এই কারণে কি, আপনি জাতীয় নির্বাচনটাই দেখেন না কেন, এই জাতীয় নির্বাচন আওয়ামী লীগ ছিল না, কিন্তু যারা জিতেছেন তারা কিন্তু আওয়ামী ভোটেই জিতেছেন। তারা আওয়ামী লীগের প্রচুর ভোট পেয়েছেন এবং আওয়ামী লীগের ভোটটা এখানে ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কিন্তু কাজ করেছে অনেক জায়গায়। তো এই বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে আওয়ামী লীগ ফিরে আসছে, এটা স্বাভাবিক। প্রশ্ন হলো আওয়ামী লীগ যখন ফিরে আসবে অথবা আসতে থাকবে, তারা কি পুরনো নেতৃত্ব নিয়ে আসবে নাকি নতুন নেতৃত্ব নিয়ে আসবে? এটাই হবে সামনে $1 মিলিয়ন প্রশ্ন। দেখা যাক। মির্জা আব্বাস ভাই অসুস্থ এবং সে অসুস্থতার কারণে অনেকেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতেই দেখলাম, ভিজিট করে সম্ভবত যারা বিএনপির ভাই বোনেরা আছেন তারা বোধহয় বেশিরভাগ এইসব লেখাগুলো লিখছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে গিয়ে এই মির্জা আব্বাসের অসুস্থতার জন্য কারণ। আপনাদেরকে জ্ঞাতার্থে বলে রাখি যে মির্জা আব্বাস 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে উনি জনগণের ভোটে এমপি হন নাই। এটা ভাই আপনারা যারা আওয়ামী লীগের মতো গায়ের জোরে যদি কথা বলেন সেটা অন্য হিসাব, কিন্তু যদি যুক্তি আর বাস্তবতার প্রেক্ষিতে কথা বলেন তাহলে মির্জা আব্বাস যে ফেল করেছে সেটা আপনি নিজেও জানেন। আওয়ামী লীগের অনেক এই দিন একজনের সাথে কথা হচ্ছিল, উনি সম্প্রতি বাংলাদেশ থেকে এসেছেন, আওয়ামী লীগের সমর্থন করেন, বাট সে আবার আমারও পছন্দ করে ইন্ডিয়ার কারণে। তো উনি আমার বললেন যে বলতেছে ভাই কোন এমপি, ও আচ্ছা রহমত আলী না রহমতুল্লাহ, যে রহমত আলী বোধহয় যে বাড্ডার ওই দিকের যে এমপি ছিল আওয়ামী লীগের, এর বউ নাকি আবার খুব ভালো মানুষ। হ্যাঁ, বউটা সে ভোট দিতে গিয়েছে, পরের দিন দেখে তার বউয়ের ভোটটাও বউ দিতে পারে নাই, ভোট আরেকজন দিয়ে দিয়েছে, মানে ওই রাতের ভোটের যেটা 2018 সালে। তো এই লোক সে এরকম এক ভোট কেন্দ্রে সে সারা রাত ভোট মেরেছে। তো এসে তারপরে সে বলল যে ভাই এই ব্যাপার, ভোট কিন্তু এইভাবে হয়েছে, আপনারা যেটা বলেন এটা একদম অযৌক্তিক না। তো এটা কিন্তু আওয়ামী লীগের লোক সবচেয়ে ভালো জানে যে রাতে ভোটটা যে হয়েছে। আজকে বিএনপি 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কি করেছে এটা বিএনপি পৃথিবীর সবচাইতে ভালো জানে, কিভাবে কি হয়েছে, কোন জায়গায় কাকে ঠকায় কাকে জিতানো হইলো কি, এগুলো সব কিছু ওনারা আমাদের চাইতে ভালো জানে, স্বীকার করবে না, এটাই হচ্ছে গিয়ে পার্থক্য। স্বীকার করার দরকার নাই, কিন্তু উনি কিন্তু একজন ভোট চোর। এবং দুনিয়াতে আপনি চুরি বাটপারি শয়তানি সব কিছু করবেন আর আপনি অসুস্থ হইলে সব কিছু মাফ হয়ে যাবে, বিষয়টা এরকম না। বাট আমাদের ভিতরে ওইটুকু মনুষ্যত্ববোধ, মানবতাবোধ, সৌজন্যতাবোধ আছে সেইটুক যে একজন মানুষ অসুস্থ হয়েছে, মানুষ তো যাই হোক আশরাফুল মাখলুকাত হিসাবে আমি তাকে, তারপরে সে মুসলমান, আমি তাকে ভাই মনে করি, ভাই হিসাবে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেখ। বাট এই যে দোষ যারা দিচ্ছেন তাদেরকে প্রথমে হিসাব করতে বলবো, মির্জা আব্বাসকে যদি নাকি ওনার ধরেন কোনো পাপ টাপ কিচ্ছু নাই, এই ভোট চুরি করেন নাই, উনি ভোটেই জিতে তারপরে সংসদ সদস্য হয়েছেন, উনি খুব ভালো মানুষ, ওনার মতো ভালো মানুষ এই দুনিয়ায় কেউ নাই। উনি এই যে ঢাকা ব্যাংকের মালিক, এই ঢাকা ব্যাংকের মালিক ওনার বাবার বাড়িঘর ভিটে মাটি বিক্রি করে তারপরে ঢাকা ব্যাংক দিয়েছেন, এখানে 1 টাকাও 2 নাম্বারই টাকা নাই। বিএনপির সময় উনি গণপূর্ত মন্ত্রী ছিলেন, ওই মন্ত্রী থাকা অবস্থানে 1টা টাকাও খায় নাই, খুব সৎ অফিসার ছিলেন তিনি। এরকম একজন সৎ মানুষ মনে করে তারপরে ধরেন বক্তব্যটা যদি শুরু করি, এইবার আসেন যে এটার জন্য দায়ী কে।
মির্জা আব্বাসের এই যে মনোনয়ন, এই মনোনয়ন পাওয়া নিয়েও কিন্তু দলের ভেতরে ওনাকে না দেওয়ার পক্ষে লোক ছিল। জিজ্ঞেস করেন বিএনপির লোকজনের, যারা বিএনপির, আমরা তো ভাই মানে আওয়ামী বিরোধী ছিলাম, বিএনপির সাথে তো আমাদের সম্প্রতি সম্পর্ক, বিএনপি আমাদেরকে শত্রু মনে করে, বাট বিএনপির ভেতরে তো অনেক বন্ধুবান্ধব আছে, অনেক সূত্র আছে, অনেক সাথে এখনও ভালো সম্পর্ক আছে। ওনাদের কাছে জিজ্ঞেস করেন আপনারা। ওনার স্ত্রী আফরোজা বেগম, উনি আপনার এমপি নির্বাচন করতে চেয়েছিলেন, যেখানে ওই যে হাবিবুর আছে না, ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের যে হাবিবুর, এই হাবিব হচ্ছে গিয়ে আপনার ওই আসনে আফরোজা চেয়েছিলেন, মানে মির্জা আব্বাসের স্ত্রী, ওনার পুরো নামটা আমার মনে নেই। ওনার স্ত্রী চেয়েছিলেন ওইখানে দাঁড়াইতে, খুব চেষ্টা করেছেন, ওনাকে দেওয়া হয় নাই। মির্জা আব্বাস এমপি হওয়ার পরে মন্ত্রণালয়ে মানে মন্ত্রিসভা গঠন হইল। সেই মন্ত্রিসভার ওইখানে কি মির্জা আব্বাসকে মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে? বলেন, আপনারা বলেন। বিএনপির যারা মির্জা আব্বাসের দেখলাম, ওনারা দেখার জন্য সোজা প্রধানমন্ত্রী নিজেও গিয়েছেন ইয়েতে দেখা করার জন্য, হসপিটালে দেখা করার জন্য। তো উনি খুব গুরুত্বপূর্ণ এই কারণেই তো গিয়েছেন। তো ঠিক আছে, আমরা ধরে নিলাম যে ওনাকে বিএনপি খুব পছন্দ করত। ওনাকে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা বানানো হলো। এই আওয়ামী লীগের সময় মনে আছে আপনাদের, একবার ওই যে দপ্তরবিহীন মন্ত্রী একজন ছিল, কে যেন আমি ভুলে গেছি এই লোকটার নাম, কাউকে একজনকে দপ্তরবিহীন মন্ত্রী বানানো হয়েছিল, সুরঞ্জিত সেন গুপ্ত টুপ্ত বা কাউকে একজনকে, আমার মনে নাই তার নাম। তার নিয়ে আমরা খুব হাসাহাসি করতাম, ট্রল করতাম ফেসবুকে। তো এই যে মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, এরকম কয়েকজনকে দপ্তরবিহীন মানে এই মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা বানিয়েছে না, এটা কিন্তু গালের মধ্যে একটা জুতা মারা। মির্জা আব্বাস ওই জুতায় কতটা কষ্ট পেয়েছেন সেটা আপনারা মানে বাস্তবতা দিয়ে আপনাদেরকে আমি বুঝাই দেই। আপনাদের মনে আছে গয়েশ্বরচন্দ্র রায় এই উপদেশটা বানানোর পরের দিন একটা বক্তব্য দিয়েছিল, মনে আছে আপনাদের? পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে কোনো দিন গয়েশ্বরচন্দ্র রায় মন্ত্রী হবেন না। উনি নিজে বলেছেন, আমি কোনো দিন মন্ত্রী হব না যতদিন পৃথিবীতে বেঁচে থাকব। কত কষ্ট পেলে তারপরে একজন মানুষ এই কথা বলতে হবে। আপনার কি মনে হয় না মির্জা আব্বাসও ওই একই রকম কষ্ট পেয়েছে? মির্জা আব্বাসও পেয়েছে। অতএব মির্জা আব্বাসের যদি নাকি এই কষ্ট, এই ব্রেনের উপরে যেই চাপ, এই চাপ যদি কেউ দিয়ে থাকে সেটা বিএনপি দিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি দেয়নি। এখন তারপরেও আপনারা ধরেন তর্কের খাতিরে যদি তর্ক করতে যান, নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখন অনেকেই বলছেন মামলা টামলা করবেন, ওনার বিরুদ্ধে কথাবার্তা বলছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির জায়গায় যদি নাকি মির্জা আব্বাসকে হারানো হইতো, নাসিরউদ্দিন পাটোয়ারি এখনও পর্যন্ত তো জীবিত আছে, সুস্থ আছে, ওরে পিটাই মেরে ফেলতো বিএনপির লোকজন। মনে আছে আপনাদের? মির্জা আব্বাসের বউ নিজে চলে গিয়েছে আপনার কেন্দ্রে, নিজে কেন্দ্রে গিয়ে, সে ভিডিও দেখেছেন আপনারা? নিজে গিয়া একজন বউ তো, ক্যান্ডিডেটের বউ তো এইভাবে যায় ভোট গণনা করতে পারে না, তাই না? তার এখানে ঢোকারই এখতিয়ার ছিল না, সে সেখানে গিয়েছে, গিয়ে তারপরে সেটা নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়া, নিউজ, পত্রিকা, টেলিভিশন সব জায়গায় দেখেছেন এই খবর। কেন গিয়েছিলেন? ভোট চুরি করতে গিয়েছেন। আপনি ভোট চোরের বউ, আপনি ভোট চোর। যদি বলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির কারণেই সে মারা গিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারির কারণেই সেটা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারির এইটুক দায়িত্ব নিয়ে নেওয়া উচিত। মারা গেলে মারা গেছে, আমার কথায় যদি সে এরকম অবস্থা হয়েছে, আমি সত্য কথা বলছি, আমি ভোটে আমারে জোর করে তারা চুরি করে জিতাইছে, এই জন্য করা হয়েছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জামাত ইসলাম, এই যে আজকে পর্যন্ত চুপ করে আছে না, এই জামাত ইসলাম, ওই যে ওয়াকার বলেছিল বুকে পাথর বেঁধে তারপরে হাসিনাকে সে দেশ থেকে বের করেছে, এই জামাত ইসলাম বুকে পাথর বেঁধে তারপরে এই 12 তারিখে নির্বাচনটা মেনে নিয়েছে। কারণ জামাত ইসলামকে বলা হয়েছিল শুধু এক জায়গা থেকে না, আপনাদেরকে বললাম না, এটা জামাতের কেন্দ্রীয় নেতাদের সাথে যাদের পরিচয় আছে তারা জিজ্ঞেস করে নিয়েন যে কোন কোন জায়গা থেকে, দেশের ভেতর বাহির, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বিভিন্ন জায়গা থেকে কোন কোন জায়গা থেকে তাদেরকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। জামাত কিন্তু
চেয়েছিল প্রতিবাদ করতে, রাস্তায় নেমে যেতে চেয়েছিল, এটা নিয়ে ব্যাপক গ্যাঞ্জাম তাদের করার লোকও ছিল, প্রস্তুতিও ছিল, তারা করতেও ছিল, বাট তাদেরকে বারবার করা হয়েছে যে না, কোনো কিছু করা যাবে না, তারা করে নাই। তারা কিন্তু এই দেশের কথা চিন্তা করে, দেশটা গৃহযুদ্ধ বেঁধে যাবে, দেশে একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে, আওয়ামী লীগ ইন্ডিয়া তারা সুযোগ নেবে, তারা নিজেদের ক্ষমতায় দেওয়ার চাইতে দেশের যেই রাজনৈতিক পরিবেশ, এই পরিবেশটাকে তারা শান্ত রাখতে চেয়েছে, এই জন্য তারা ওই দিন গ্যাঞ্জাম করে নেই। আপনার মনে হয় না যে জামাতের এইটুকু ক্ষমতা আছে? এবং আপনারা বলে রাখি, জামাত ইসলামের যদি নাকি মাঠে নামে পিটাপিটি করতে আসেন না, বিএনপি আপনারা পিটাপিটি করে পারবেন না ওদের সাথে। অনেক বড় বড় কথাবার্তা বলতে পারেন। ওই যে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন মনে আছে, বিধবা নারীদের মতো জামাই মারা গেলে যেমন অসহায় হয়ে যায় না, ছাত্রলীগ যুবলীগ পুলিশ প্রশাসন ছাড়া ওই রকম আমরা ওদের বিধবা বলে খেপাইতাম, সবসময় পুলিশের পেছনে থেকে তারা বিশাল মাস্তানি করতো। আজ কোথায় রে বাবা তোরা? তোদের পুলিশ বাপ নাই আর সেনাবাহিনীর বাপেরা নাই, আজকে তোরা কোথায়? রাস্তায় আয়। আজকে তো রাস্তায় যাইতে পারিস না, তোর মারে খেদানোর পরে যখন বুঝছিস সরকার ক্ষমতায় নাই, 3 মিনিটের মধ্যে সারা দেশ থেকে তোরা উধাও হয়ে গেলি। এইরকম আন্ডা বাচ্চা সহ পৃথিবীর ইতিহাসে কোনো দিন এরকম হয়নি। তোরা এখনও দেখা হইলে তারপরে বড় বড় কথাবার্তা করে, আশপাশের থেকে দেয়, এই আপনার আওয়াজ দেয় যে রাজাকার। তো রাজাকার আমি তো প্রাউডলি বলি রে বেটা, আমি রাজাকার, আমার বাপ রাজাকার, আমি আর আমার আব্বা দুইজনে মিলে তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিতে দিয়ে আসতাম। এটা তো আমি নিজে বলি, স্বীকার করি। আমি কি বলদ? তোর বলদ মনে হয় আমারে? আমি ঠকবো কেন? আমি আর আমার বাবা দুজন মিলে পাকিস্তান ক্যাম্পে দিয়ে আসতাম মানে কি? তোদের মাদের বোনদেরকে মেয়েদেরকে দিয়ে আসতাম। তাহলে এখন পাকিস্তানের বীজ হলি কারা? তোরা। তো তোরা রাজাকার বললে আমি তো প্রাউড ফিল করি। তুই আমার যেটা বলে খেপাইতে চাই ওটা তো আমি খেপি না। আর কী হবে? তুই রাজাকার বলবি, আমি তোরে বলবো তোর মা তো বিয়ে ছাড়া মোদির সাথে যায় শুইতেছে, তোরা তো ওইটা আনতে পারিস না। তোদের মারে তোদের আপারে আন, এটা তো আনতে পারিস না। তো এটা বলে ওনারা করতে চায়। যাই হোক, সেই রাজাকার টাজাকারের ওই আলাপে গেলে আবার অনেক অন্যদিকে চলে যাবে। তো এখন এই মির্জা আব্বাসের বিষয়ে যদি নাকি এখন মনে করেন জামাত ইসলাম মাঠে ওই দিন খারাপ কাজ করতো, তাহলে দেশের পরিস্থিতিটা খারাপ হইতো। বিএনপি হইলে এই ধৈর্য জীবনও দেখাইতো না। হেরে তারপরে বিএনপি জিতে আজকে করছে, ক্ষমতায় আছে, ভোটে হেরে। শোনেন, যেই সব জায়গায় 3000, 4000, 5000 এরকম হয়েছে 57টা না 54টা আসনে। আপনার মনে, তারেক রহমান প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী খালেদুজ্জামান ভাইয়ের কাছে জিতেছে হচ্ছে 5000 ভোটে। এটা আপনার বিশ্বাস হয়? আপনি কাউন্ট করেন প্রথম দিকের কেন্দ্রগুলোর ফলাফল আর শেষে একই সাথে 17টা কেন্দ্রের ফলাফল দিয়ে দেওয়া হইল কেন? ওগুলিতে সব করাতে তারেক রহমান আগায়, সব করাতে। আর প্রথমে যেগুলো ইন্ডিভিজুয়ালি কেন্দ্রগুলো করা হইলো, সব করাতে খালেদুজ্জামান ভাই আগায়। এটা আপনাদের বিশ্বাস হয়? তো কেমনে হয়েছেন, কেমনে ক্ষমতায় গেছেন, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। তারপরেও তারেক রহমান এখন পর্যন্ত সোফার যা কিছু করছে খারাপ লাগছে না। খালি একটাই অনুরোধ থাকবে, আওয়ামী লীগ আর ইন্ডিয়ারে নিয়ে আসেন। আর কোনো জায়গায় কোনো কিছুতে কোনো আপত্তি নাই, কোনো কষ্ট নাই, কোনো অভিযোগ নাই, কিচ্ছু থাকবে না। শুধু আওয়ামী লীগ আর ইন্ডিয়ার ব্যাপারে আমরা কিন্তু এখনও দেখছি, যদি মনে হয় বা দেখি যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়াকে আপনারা আবার ফের করতে যাচ্ছেন, তাহলে কিন্তু সেই আওয়ামী লীগের সাথে যেরকম বিদ্রোহ করেছিলাম ওই বিদ্রোহ কিন্তু আবার শুরু হবে। আমরা তো এখনও দেখছি। এবং এখন পর্যন্ত যেটা বললাম যে এটা আবার বলাতে আবার আমাদের অনেক লোকজন আবার করে, ভাই ইলিয়াস ভাই আপনি বিএনপি ক্ষমতায় আসছে দেখে মনে হয় চামচামি শুরু করলেন বিএনপির পক্ষে। ভাই এই পরীক্ষা গত 10 বছর ধরে দিচ্ছি, এটা নতুন করে পরীক্ষা দেন, সামনেও দেখবেন তারেক রহমান যদি ইন্ডিয়ার কাছে যদি বিক্রি না হয় আমার কোনো সমস্যা নেই। তবে সামনে নির্বাচনে গেলে আবারও দাঁড়িপাল্লার পক্ষেই ভোট চাবো, এটা আপনাদের আগেই বলে রাখি। কারণ বিএনপির চাইতে জামাতকে যদি আপনি আমার কম্পেয়ার করতে বলেন, তাহলে আমার কাছে মনে হয় জামাতের লোকজন বেশি অনেস্ট। জামাতের লোকজনের চিন্তা ভাবনা, আমি একজন মুসলমান হিসাবে তাদের যেই চিন্তা ভাবনা পলিসি সেগুলো আমি পছন্দ করি, সেই কারণে আমি তাদের পক্ষেই করব। বাট একদম বিএনপির বিরুদ্ধে কোনো তর্ক বিতর্ক, বিএনপির বিরুদ্ধে একদম ঢালাওভাবে এগুলো আমরা করব না যদি ইন্ডিয়ার বিরুদ্ধে। বাট যদি যায়, আমারে যদি ভাই মাথার মধ্যে আপনি পিস্তলও ধরেন, কোনো লাভ হবে না। আমি এটারে একদম আমার জীবন থাকতে সর্বোচ্চ এটার বিরুদ্ধে আমি যুদ্ধ করে যাব। তো এখন ধরেন এই
মির্জা আব্বাসের বিষয়টা দিয়ে শেষ করি যে মির্জা আব্বাস ভাইয়ের মতো যারা যারা এখন রাজনীতিবিদ আছেন, এই মির্জা আব্বাস ভাইদের মতো মানে তারা যদি নাকি দুনিয়ায় থাকা অবস্থায় বা সুস্থ থাকা অবস্থায় যদি আকাম কুকাম করেন আর অসুস্থ হবেন আর মারা যাওয়ার পরে আপনারা নিয়ে দুনিয়ার সবাই ভালো কথা বলবে, এই আশাটা করেন না। এটা আপনাদের আগেই বলে রাখলাম। মির্জা আব্বাসের প্রতি আমার মানে আমি তো মির্জা আব্বাসের চাইতে অনেক ছোট, তারপরেও তার প্রতি আমি খুব জানাইতে পারতাম। একটা ছোট্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করি। মির্জা আব্বাসকে আমি এই প্রথম আগে শুরুটা বলি। মির্জা আব্বাস কোনো এক ব্যক্তি তার বিরুদ্ধে কথা বলেছে, তাকে গালাগালি করেছে। সেই গালাগালির প্রেক্ষিতে সে আবার সেই ব্যক্তির নাম ধরে গালাগালি করেছে এবং সে আমাদেরকেও ইন্ডিকেট করেছে ফ্রান্স, আমেরিকা থেকে। তো এইগুলো করে তারপরে করেছে। তো দাদা তার বিরুদ্ধে আবার তাকে নিয়ে একটা ভিডিও করেছে বা ফেসবুকে সম্ভবত পোস্ট করেছিল, কিছু একটা হবে। তো এটার পরে আমারে ফোন করলো হচ্ছে ওই যে বাড্ডার কায়ুম ভাই, যিনি নাহিদের কাছে যিনি হেরেছেন। তো কায়ুম ভাইয়ের সাথে আমার আবার খুব ভালো সম্পর্ক অনেক আগে থেকে। তো কায়ুম ভাই আমার বললো, ইলিয়াস ভাই আপনি এক কাজ করেন না, দাদার সাথে মির্জা আব্বাসটা একটু মিলাই দেন। তো আমি তারে বললাম যে আসলে দাদা তো একটু একরোখা মানুষ, তো আমার তো ওনার কাছ থেকে জানতে হবে যে উনি আসলে মির্জা আব্বাসের সাথে কথা বলবে কিনা, যেহেতু মির্জা আব্বাস আগে দাদাকে বাজে কথা বলেছে। তো দাদারে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, দাদা বললো যে ঠিক আছে, ওকে, ভালো নেই। তো সাথে সাথেই আমারে আবার আমি কায়ুম ভাইরে জানানোর সাথে সাথে কায়ুম ভাই আবার মির্জা আব্বাসের সাথে আমার কনফারেন্সে নিয়ে গেল, নিয়ে তারপরে মির্জা আব্বাস ভাই তখন কক্সবাজারে। এটা কিন্তু আজ থেকে আরও প্রায় ধরেন 6 মাস আগের ঘটনা। তো মির্জা আব্বাস ভাই কক্সবাজারে, মির্জা আব্বাস বললো যে ইলিয়াস আমি করবো না, ঢাকায় আসি, ঢাকায় গিয়ে তারপরে আমি এটা নিয়ে বসবো না। তা ঠিক আছে, আমার তো আর এখানে আমি মিডল ম্যান হিসাবে কাজ করেছি। এরপরে সে আর আমার সাথেও কায়ুম ভাইও আর কিছু বলে নাই, সেও আমার কিছু বলে। এর মাঝখানে দেখি আবার ফের সে ঢালাওভাবে আমাদেরকে নিয়ে বাজে কথাবার্তা বলা শুরু করলো। তারপরে আমি আমার মতো ছিলাম। বাংলা এডিশন যেদিন উদ্বোধন হয়, সরি দেখেন এটা, এটা 6 মাস না, আরও অনেক আগে, অর্থাৎ বাংলা এডিশন উদ্বোধন হয়েছে জুলাইয়েরও আরও ধরেন মাসখানেক আগের ঘটনা এটা। সো প্রায় 8-9 মাস হয়ে গিয়েছে। তো জুলাইয়ের ওই প্রোগ্রামের জন্য আমি মির্জা আব্বাস ভাইরে আমার অফিসের একজন ফোন দিয়ে বললো যে ভাই এই ব্যাপার, আমার বাংলা এডিশন উদ্বোধনে আপনাকে একটু দাওয়াত দিতে বলেছে, আমি কার্ডটা কোথায় দিয়ে আসবো। সে খুব বাজে একটা কথা বলেছে। কি বাজে কথা ওইটা আর সোশ্যাল মিডিয়াতে বললাম না, বাট খুব বাজে একটা কথা বলেছে। এবং এই যে মানুষটা আমার নিয়ে বলল না, আমি বললাম যেটা যে ওনার চাইতে আমার রক্ত কিন্তু কম গরম না। আমি কিন্তু যদি নাকি আমি কোথাও যদি নাকি আমার মনে হয় যে আমার মাথা যদি ঠিক কন্ট্রোল করতে না পারি, ও আমার চাইতে কত শক্তিশালী আমি দেখি না। আমি কিন্তু মানে সর্বোচ্চ আমার শরীরে যেটুকু আছে ওইটুকু আমি কাজে লাগাই। তো ওনার চাইতে আমার রক্ত কম গরম না, বাট আমি কিন্তু ওনার এই খারাপ সময় আমি ওনাকে খুব সম্মান দিয়ে কথা বলছি এবং আল্লাহর কাছে দোয়াও করছি যে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। কিন্তু রাজনীতিবিদদেরকে বলবো, ভাই চুরি করবেন, চোট্টামি করবেন, মাগিবাজি করবেন, দুর্নীতি করবেন, দেশের বিরুদ্ধে কাজ করবেন, সব আকাম কুকাম করবেন, এরপরে মরার সময় আপনারা কেউ খারাপ কথা বলতে পারবে না, মরার পরে আপনারা নিয়ে কেউ খারাপ কথা বলতে পারবে না। এই প্রত্যাশাটা করা বন্ধ করে দিন। যারা মরার পরেও এই যে দেখেন না আপনার ওই যে নিয়ে যায়, শহীদ মিনারে নিয়ে তারপরে ফুল দেয়, সারা দেশের মানুষ গিয়া, তারপরে হাজার হাজার মানুষ গিয়া ফুল দেয়। ওই ফুল যার কপালে আছে, যেই কয়জনের কপালে এই ফুল জুটেছে, সব কয়টা মনে করবেন যে জুতা খেয়েছে। কথাটা শুনতে খুব খারাপ লাগলো, একজন মুসলমান হিসেবে বললাম, কোনো মুসলমান যদি এই শহীদ মিনারে গিয়া বিভিন্ন জায়গায় ফুল টুল এগুলো নেয় না, এই মৃত্যুর পরে যার হয়েছে ওরে মনে করবেন ওর জীবনের অনেক পাপ আছে, এই পাপের শাস্তি কিছুটা এখানে দুনিয়ায় হচ্ছে। যে আল্লাহ যাকে পছন্দ করেন ওরে আল্লাহ শহীদ মিনারে এই ফুল নেওয়ায় না। আপনাদের মনে আছে কবি আল মাহমুদের কথা মনে আছে? আল মাহমুদ ভাই কিন্তু একজন মানে আমার দেখা একজন সবচেয়ে মানে শ্রেষ্ঠ মানুষদের মধ্যে বাংলাদেশের একজন। উনি পিয়াস করিমের কথা মনে আছে? 2 জনের একজনকেও এই ছাত্রলীগ, আওয়ামী লীগ
এরা শহীদ মিনারে নিতে দেয়নি। এর ফয়সালা আল্লাহ ওই উপর থেকে করেছেন। এটা দুনিয়ায় কেউ ফয়সালা করেন। আল্লাহ ওনারে এই শাস্তি দিতে চায় নাই, এই অপমান করতে চায় না, এই জন্য ওরা শহীদ মিনারে নেয় নাই। আল্লাহ পছন্দ করেছেন তাই শহীদ মিনারে নেয় নাই। সো এরকম যারা শহীদ মিনার আল্লাহ নেয়, মনে করেন কম থাক বেশি থাক আপনার পাপ আছে, এই জন্য শহীদ মিনারে নিয়ে ফুল দেয়। যাদের মুসলমান দাবি করেন নিজেরা, আপনারা মৃত্যুর আগে বলে নিন, পরিবারকে বলে দিন যে আমার মৃত্যুর পরে আমার কবর দেওয়ার জন্য আমার যত দ্রুত সম্ভব আমার এই কাজ যেন সম্পূর্ণ করা হয়। এটাই ইসলাম। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, এগুলো যারা সৌদি টদিতে গিয়েছেন তারা গিয়ে নিজের চোখে দেখেছেন। আমি আল্লাহ যেন দেখান, এখনও চোখে দেখি নাই। বাট ওইখানে যেখানে মারা গিয়েছেন আপনাদের চাইতে আমাদের চাইতে আমরা মানে পায়ের ময়লাও না ভাই সেই সাহাবীদের। বদরের যুদ্ধে যারা মারা গিয়েছে, উহুদের যুদ্ধে যারা পৃথিবীর সবচেয়ে সম্মানিত শহীদ বদরের যুদ্ধের এরা, যেখানে মারা গিয়েছে এদের চাইতে আমাদের মায়া মমতা কম ছিল পরিবারের কাছে পর্যন্ত নিয়ে আসে নাই, ওইখানেই কবর দিয়ে দিয়েছে সাথে সাথে। সো যত দ্রুত সম্ভব কবর দিয়ে দেওয়া উচিত, এটাই। কিন্তু আমাদের দেশের সমস্যা হইল সব সারা জীবন করবে চুরি, ওনারে মৃত্যুর পরে ফুল দিতে হবে, আর উনি সারা জীবন ওনারে ভালো বলতে হবে, ওনারে নিয়ে খারাপ কোনো কিছু কেউ বলতে পারেন। ভাই আপনার সমালোচনা করবেই। ধরেন মির্জা আব্বাসে চান্দা আব্বাস বলতো, মির্জা আব্বাস যেই সংসদীয় আসনে পাশ করেছে বা নির্বাচন করছে, ওই সংসদীয় আসনের সম্পূর্ণ দায়িত্ব তার। মৌচাক মার্কেটের সামনে ভুয়া ফুটপাতে এই বসা, এখানে চাঁদাবাজি হয় না, এখানে গাড়িতে চাঁদাবাজি হয় না। মির্জা আব্বাস একসময় এই যাত্রাবাড়িতে করতো না, শ্রমিক ইউনিয়নের ইয়েতে ছিল না। মির্জা আব্বাসের এই বিশাল সম্পত্তির এসব হিসাব মির্জা আব্বাস দিতে পারবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যে অধিবেশন, প্রথম অধিবেশন, সেদিন রাষ্ট্রপতির ভাষণ নিয়ে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটে গেল। যা কিছু ঘটল, আপাত দৃষ্টিতে আপনার কাছে সেই বিষয়গুলোকে কেমন মনে হলো? আমি কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে অতীতের যে ইতিহাস তার পুনরাবৃত্তি দেখছি। আগামী দিনের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে প্রতিহিংসা দেখছি, এবং রাজনীতিতে আমরা যারা ভালো কিছু আশা করি, সেই ভালো কিছু আমরা সেটা আশা করছি না। প্রথমত, যে এই সংসদে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে দিয়ে বিএনপি একটি ভাষণ দিয়েছে। আপনারা জানেন যে কি প্রেক্ষাপটে আওয়ামী লীগের পতন হয়েছে এবং কোন প্রেক্ষাপটে রাষ্ট্রপতি চুপ্পু এখনো পর্যন্ত ক্ষমতায় আছেন। মূলত তার যদি জীবনের হুমকি না থাকতো, তাকে যদি সেফ এক্সিট দেওয়া হতো, সম্ভবত শেখ হাসিনার পর তিনি হতেন প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশ ছেড়ে চলে যেতেন। শেখ হাসিনা যেতে পারেননি, বা তাকে যেতে দেওয়া হতো না, যদি না সেনাবাহিনী বা যথাযথ কর্তৃপক্ষ তাকে নিরাপদে বাংলাদেশের হেলিকপ্টারে করে ভারত সরকারের অনুমতি নিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া না হতো। একইভাবে রাষ্ট্রপতির যদি স্বাধীনতা থাকতো যে তিনি উড়ে যে কোনো দেশে চলে যেতে পারেন, তিনি কোথায় চলে যেতেন একমাত্র আল্লাহ জানেন। কিন্তু যে ঘটনা শেখ হাসিনার সাথে করা হয়েছে, সেই ঘটনা রাষ্ট্রপতির সাথে করা হয়নি। তার সিকিউরিটি দ্বারা, তার পিজিআর দ্বারা তাকে এমনভাবে আবদ্ধ করে রাখা হয়েছিল যে এই বেচারার বঙ্গভবনের বাইরে যাওয়ার কোনো রকম সামর্থ্য ছিল না। গত 17 মাস ধরে, মানে ইনুস শাহীর জমানাতে, ওনাকে যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করা হয়েছে, ওনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, এবং উঠতে বসতে ঘাটে পথে তাকে অপমান করা হয়েছে। একটি মানুষের গলায় দড়ি বেঁধে যদি তাকে যে কোনো বন্য প্রাণীর মতো বা গৃহপালিত পশুর মতো প্রকাশ্যে রাজপথে টানা হেঁচড়া করানো হয়, তখন সেই মানুষটির যে অবস্থা হয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অবস্থা ইনুস জমানাতে তার চেয়ে ভালো ছিল না। তো তিনি আশা করেছিলেন যে গণতান্ত্রিক একটি সরকার আসার পর সে সরকার চাইলে তিনি সঙ্গে সঙ্গে চলে যাবেন। ভদ্র ভাষায় এসে আর চমৎকার কথা হয় না, কিন্তু গণতান্ত্রিক সরকার সেটা চায়নি। গণতান্ত্রিক সরকার তাকে রেখে দিতে চেয়েছে।
আমরা ধরে নিয়েছিলাম যে তাকে রেখে দেওয়া হয়েছে মূলত একটা নিরাপদ সময়ের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানানো হবে না দলের কাউকে রাষ্ট্রপতি বানানো হবে, এজন্য আসলে বিএনপিকে একটা ব্রিদিং টাইম নিতে হবে। এজন্য অনুগত রাষ্ট্রপতি হিসেবে তিনি যে প্রমাণ দিয়েছেন এ যাবৎকালে, কাজেই তাকে রেখে দেওয়াটাই নিরাপদ। আমরা সেরকম মনে করেছিলাম। কিন্তু রাষ্ট্রপতির ভাষণের পরে যেটি মনে হলো, আওয়ামী লীগকে অপমান করা, রাষ্ট্রপতিকে অপমান করানো এবং দেশের মানুষকে প্রতিহিংসার রাজনীতির একটি নতুন নাটক প্রদর্শন করার জন্য রাষ্ট্রপতিকে দিয়ে ভাষণ দেওয়া হলো। আমরা জানি যে রাষ্ট্রপতি যে শব্দগুলো উচ্চারণ করেছেন তার একটি শব্দ তার নিজের নয়। আমরা এও জানি যে ক্যাবিনেট ডিভিশন থেকে রাষ্ট্রপতির ভাষণ যেভাবে লিখে দেওয়া হয়, তিনি সেখানে একটি সেমিকোলন ডট এটা দিতে পারেন না। কেবলমাত্র যতদিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব ছিলেন, তিনি এই কাজটি মাঝে মধ্যে করতে পারতেন তার ব্যক্তিত্বের কারণে আর শেখ হাসিনার নমনীয়তার কারণে। গণতন্ত্রের যে সৌন্দর্য সেই সময়টাতে মানে বিচারপতি শাহাবুদ্দিন দেখিয়েছেন, ওটা রাষ্ট্রপতির ক্ষমতা না থাকা সত্ত্বেও সেটা সেই সময়টা সম্ভব ছিল। কিন্তু এখন যদি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের জায়গায় জাস্টিস শাহাবুদ্দিন থাকতেন, সম্ভবত পরিস্থিতি এখনকার চাইতে ভালো হতো না। তো এনিওয়ে, শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে দিয়ে বক্তব্য দেওয়া হয়েছে। এখন বিএনপি জানে, ক্যাবিনেট ডিভিশন জানে যে এই কথাগুলো মানে অহরহ, এই কথাগুলো না বললেও সবাই জানে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এটা কে না জানে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট এটা কে না জানে। তো এই কথাগুলো রাষ্ট্রপতির মুখ দিয়ে কেন বলাতে হবে? রাষ্ট্রপতির মুখ দিয়ে বলানো মানেই আওয়ামী লীগের নির্বাচিত বা আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতিকে দিয়ে বিএনপির গুণগান করানো এবং আওয়ামী লীগকে গালি দেওয়ার মধ্যে যে একটি আদিম মনোবৃত্তি প্রকাশিত হয়, সেটি রাষ্ট্র পরিচালনার জন্য ভালো জিনিস নয়। এটা এক ধরনের ভেলকিবাজি, এক ধরনের চটকদার বিজ্ঞাপন। রাষ্ট্র পরিচালনায় এই জিনিসগুলো কোনো অবস্থাতে ভালো ফলাফল বয়ে আনবে না। দ্বিতীয়ত হলো যে রাষ্ট্রপতি যখন ভাষণ দিলেন, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন এবং অবাক করার ব্যাপার হলো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ডক্টর ইউনূস তারা পরস্পরের দিকে চোখাচোখি করছিলেন। ডক্টর ইউনূস ছিলেন নির্বাক, নিস্তব্ধ। তিনি হাসতে পারেননি। তিনি তো সবসময় হাসেন, কিন্তু সেদিন তিনি হাসতে পারেননি। অন্যদিকে রাষ্ট্রপতি মুচকি হেসেছেন। অনেকে তার হাসিকে মোনালিসার হাসি হিসেবে বর্ণনা করেছেন, অনেকে তাকে এ শতাব্দীর সেরা জোকার হিসেবে বর্ণনা করেছেন। ঘটনা যাই হোক, তিনি একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যদিকে জামাত, অন্যদিকে বিএনপি, মানে তাদের সবার দিকেই মোটামুটি কিছুটা হলো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাষ্ট্রপতি। এটি রাষ্ট্রপতির মানে একটা কৌশল, ভীষণ রকম একটা কৌশল। ক্ষমতা ছেড়ে দেওয়া, অভিমান করে চলে যাওয়া বা ধরেন অসম একটা যুদ্ধ করা, এটি কখনো জ্ঞান বিজ্ঞানের লক্ষণ নয়। বরং যতক্ষণ আপনার হাতে তলোয়ার আছে ততক্ষণ আপনি এটাকে যত কৌশলে সুন্দর করে চালাতে পারবেন, ওটার মধ্যেই আপনার স্থায়িত্ব। রাষ্ট্রপতি তার চেয়ারটিকে ব্যবহার করে শেষ ক্ষণ পর্যন্ত সে যা কিছু করছেন, তিনি কিন্তু আলোচনায় আছেন। গত 17 মাস ধরে তাকে আলোচনার বাইরে রাখা যায়নি, এখনও তাকে আলোচনার বাইরে রাখা যাচ্ছে না। কাজেই তাকে যত সহজ মনে করা হচ্ছে, তিনি আসলে তত সহজ নন। এরপরে যেটি হলো, রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে জামাতের যারা লোকজন আছেন তারা সেখানে নানা রকম সিন ক্রিয়েট করলেন। লম্ফ দিলেন, ঝম্প দিলেন, ওয়াকআউট করলেন, তারপর ফেস্টুন, ব্যানার যা কিছু আছে সব কিছু সেখানে টানালেন এবং তারা এমনভাবে লম্ফজম্প করলেন, শরীর প্রদর্শন করলেন, কুয়াতুল মুসলিমিন দেখালেন, যেটি আসলে তাদের পোশাকের সঙ্গে, তাদের দাড়ি মুবারকের সঙ্গে, তাদের টুপি মুবারকের সঙ্গে, তাদের সুন্নতি লেবাসের সঙ্গে আর ইসলাম নামক যে শব্দটি রয়েছে সেই শব্দের সঙ্গে একেবারেই বেমানান।
কিন্তু আমরা সেটা দেখেছি যে সেটা ঘটেছে। আর সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনাটি সেটা হলো যে জাতীয় সঙ্গীত এই সময়টিতে জামাতে যারা লোকজন আছেন তারা দাঁড়াননি। পরে অবশ্য দাঁড়িয়েছেন, কিন্তু তারা প্রথমে দাঁড়াননি, তারা বসেছিলেন। এটি তাদের একটা প্রথাগত, যাকে বলা হয় বিশ্বাস, যে কোনো সঙ্গীতকে সম্মাননা জানানো, এটা ইসলাম সমর্থন করে না। ২ নম্বর হলো জাতীয় সঙ্গীত নিয়ে তাদের নানা রকম আপত্তি রয়েছে। প্রথমত যে জাতীয় কোনো সঙ্গীতে থাকা উচিত নয়। গান বাজনাই তো ইসলামে হারাম। এখানে ওয়াজ হতে পারে, তেলাওয়াত হতে পারে, তসবিহ হতে পারে, জিকির হতে পারে, আজকার হতে পারে, তারপরে অসিয়ামানা, অকিয়ামানা, নামাজ হতে পারে। তো এরকম অনেক কিছু হতে পারে, কিন্তু সঙ্গীত, গান এটা কি ধরনের কথা? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কাজগুলো করলো, জাতীয় পতাকা উত্তোলন করলো। এটা ইসলামী তাহজিব তমদ্দুন সমর্থন করে না বলে জামাতের লোকজন প্রচার করছে, এক। ২ নম্বর হলো এই জাতীয় সঙ্গীতটা লিখেছেন একজন হিন্দু, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাও আবার ভারতের হিন্দু। বাঙালি হিন্দু হলে না হয় কথা বলা যেত, ভারতীয় হিন্দু। এটা কোনো অবস্থাতেই যারা জামাতের লোক তারা পছন্দ করেন না। তারপরে আরও ইন্টেলেকচুয়াল লেভেলে যে বলা হয়ে থাকে যে এই যে সঙ্গীতটি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানের যে সুরটি, এটিও নকল করা হয়েছে। এটি একজন গীতিকবির যে সুর, সেই সুর থেকে হুবহু নকল করা হয়েছে। কাজে একটি নকল সুর, হিন্দু কবি, ভারতের অধিবাসী, যে ভারত আমাদের এত শত্রু, তার গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে, এটাতে কোনো অবস্থায় ইমানদার জামাতের যারা লোকজন রয়েছে তারা মানতে পারেন, এবং তাদের সেই ইমানের জোশ আমরা দেখেছি এই সেই জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। যা হোক, এরকম অসংখ্য ঘটনা সেখানে ঘটেছে। সেই ঘটনার প্রেক্ষিতে সংসদের যে দ্বিতীয় অধিবেশন, সেখানেও আমরা দেখলাম ভালো কিছু আমরা সেখানে দেখিনি। তো সামনে যে রাজনীতি, সেই রাজনীতি এই সংসদের অধিবেশন থেকেই আমরা বুঝতে পারি যে এখানে জামাত কিংবা বর্তমান সরকার যারা আছেন, কিংবা রাষ্ট্রপতি আছেন, কিংবা ক্ষমতার জন্য বলয়গুলো রয়েছেন, সেই বলয়ের মধ্যে যে সমন্বয় হওয়ার কথা সেটা হচ্ছে না, সহমর্মিতা হচ্ছে না, এবং কোথায় যেন একটা হাহাকার। যেমন বাড়ির বড় ছেলে মারা গেছে বা বাড়ির মুরব্বি মারা গেছেন, ঠিক ওই সময়ে কারো মুসলমানি হলো, কোনো একটা বাচ্চা ছেলের মুসলমানি হলো, এবং সেটার জন্য গান বাজনা হচ্ছে ছাইয়া দিল মে আনারে। এখন ওই অবস্থাতে সবাইকে বলা হলো নাচো, গানের সঙ্গে নাচো ছাইয়া দিল মে আনারে, আজকে চেনা জানা রে, এটা উর্দু গান আছে এরকম, বা আপকে দিল মে আঞ্জুমান মে, বিখ্যাত একটা গান আছে। তো এরকম গান গেল আর নাচলো, আর দমাদম মাস ক্যালেন্ডার তো আছেই, রুনা লাইলার সেই বিখ্যাত গান। তো কেমন লাগবে বলেন তো, যে বাড়ির মুরব্বি মারা গেছে, এরকম একটা অবস্থা। আমাদের এখন যে অবস্থা বাংলাদেশে, সবার মনের মধ্যে অশান্তি, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আয় নাই, রোজগার নাই, চাকরি নাই, বাকরি নাই, পেট্রোল নাই, মানে কেনার টাকা নাই, পয়সা নাই, যে যার মতো উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে মানুষ। ঠিক সেই জায়গাতে যখন সং করা হয়, ভং করা হয়, লম্ফ করা হয়, ঝম্প করা হয়, মানুষের অভাব অভিযোগের কথা যখন বলা হয় না, তখন বুঝে নিতে হবে যে যারা জনগণের কথা বলে জাতীয় সংসদে গিয়েছেন, যারা নির্বাচিত সংসদ সদস্য রূপে জাতিকে সেবা করার জন্য শপথ নিয়েছেন, সেখানে কিছু ঘাপলা আছে। আর সেই ঘাপলাটা যতক্ষণ না পর্যন্ত মিটমাট না হবে, ততক্ষণ পর্যন্ত একটা সংসদ প্রাণবন্ত এবং কার্যকর হবে, আর সেই সংসদীয় রাজনীতিতে বরকত আসবে, এটি কল্পনা করাই